বাংলার যুবসাথী কিংবা বেকার ভাতা ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন, কি কি ডকুমেন্টস লাগে, কোন ঘরে কি লিখতে হবে, চলুন দেখে নিচ্ছি। এবং ফর্মটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কে রাখুন পরবর্তী ভিডিও সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ফর্মটি আপনি কিন্তু ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তার পাশাপাশি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি এই ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটো, এখানে আবেদনকারী তার কালার পাসপোর্ট সাইজের একটি ফটো বসিয়ে দেবে এবং ফটোর নিচে এখান থেকে আপনি শুরু করে আপনার সিগনেচার করে দেবেন। আপনার ফটোর উপর দিয়ে কিন্তু সিগনেচারটি যাবে, এখানে ফটো বসিয়ে দেওয়ার পর সিগনেচার আপনি করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু এটা আমাদের কাছে নেই, যদি আপনার ক্যাম্প থেকে দিয়ে থাকে তো নাম্বারটি উল্লেখ করে দেবেন, যদি না দিয়ে থাকে তবু সমস্যা নেই, এটি আপনি ফাঁকা রাখবেন। তারপরে যখন আধার কার্ড নাম্বার, সে যে আবেদনকারী তার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর আবেদনকারীর নাম, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে আপনার কি নাম রয়েছে, যদি নাম আপনি বর্তমানে পরিবর্তন করে দেখেন, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে যা নাম রয়েছে আপনাদের, সে নামটি আপনি বসিয়ে দেবেন। আর সামনে মিস্টার কিংবা মিসেস উল্লেখ করবেন না। মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। যদি ব্যাঙ্কে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি আপনার চালু মোবাইল নাম্বার বসিয়ে দিন এবং আগামীকাল ব্যাঙ্কে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করুন, তাহলে কিন্তু হয়ে যাবে। ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি থাকে তো জিমেল আইডি উল্লেখ করে দিন, নাহলে আপনি ফাঁকা রাখুন। জেন্ডার, তো আপনি মেল নাকি ফিমেল সেই বক্সে টিকমার্ক করে দিন, অথবা আদার্স অন্যান্য হলে সেই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর ডেট অফ বার্থ, তো সেই আবেদনকারী ডেট অফ বার্থ কী রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে দিন মাস ইয়ার উল্লেখ করে দিন। এবং 1/4/2026 পয়লা এপ্রিল অনুযায়ী সে আবেদনকারী বয়স কত তা এখানে উল্লেখ করে দিন। তো এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কিন্তু 21 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং তার কম হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর ফাদার নেম, তো এখানে আবেদনকারী তার বাবার নাম উল্লেখ করে দেবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট যা রয়েছে তা এখানে উল্লেখ করে দিন। সামনে লেট উল্লেখ করবেন না যদি মারা যায়, কিংবা মিস্টার উল্লেখ করবেন না। তো আপনার মায়ের নাম কী রয়েছে ডকুমেন্টসে, মায়ের নাম বসিয়ে দিন। এক্ষেত্রে মিসেস অথবা লেট যদি মারা যায় উল্লেখ করবেন না, শুধুমাত্র নাম। যদি আবেদনকারী বিয়ে করে থাকে এখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। আর যদি বিয়ে না করে থাকে এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর ক্যাটাগরি, শ্রেণী, তো সেই আবেদনকারী এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি আদার্স, যেটি হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক করে দেবেন। যদি আদার্স হয়ে থাকে জেনারেল, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করুন, অথবা এসসি হলে এসসির এখানে টিকমার্ক করে দিন, এসটি হলে এসটির এখানে টিকমার্ক করে দিন, ওবিসি হলে ওবিসির এখানে টিকমার্ক করে দিন। যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দিন। তো আপনার কাছে এই মুহূর্তে যে সার্টিফিকেটটি রয়েছে হাতে লেখা অথবা ডিজিটাল অথবা ওবিসি যদি রিভলিউশন না করে দেখেন, যে নাম্বারটি কিংবা যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দিন। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আবেদনকারী অবিবাহিত কিংবা সিঙ্গেল এই বক্সে টিকমার্ক করে দেবেন আনম্যারিড। আর যদি বিয়ে করে থাকেন এই যে ম্যারিড এই বক্সে টিকমার্ক করবেন। আর যদি বিধবা হয়ে থাকেন উইডো এক কথায়, তাহলে এই বক্সে টিকমার্ক করবেন। আর যদি সেপারেট হয়ে থাকে বিবাহ বিচ্ছিন্ন, তাহলে এই বক্সে টিকমার্ক করে দেবেন যা হয়ে থাকে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে রয়েছে কিন্তু বাড়ির নাম্বার, যদি আপনার বাড়ির নাম্বার জানা থাকে তাহলে বাড়ির নাম্বার উল্লেখ করে দিন। আর যদি জানা না থাকে আপনি ফাঁকা রাখুন। আর এই যে বাড়ির নাম্বার, আপনি কিন্তু 2026-এর যে খসড়া ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করুন। তো সেই ভোটার লিস্টে আপনার নামের পাশে অথবা বাবা মায়ের নামের পাশে কিন্তু বাড়ির নাম্বার পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন। এখানে আপনাদের গ্রামের নাম অথবা শহরের নাম কি রয়েছে সেই বক্সে টিকমার্ক করে গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দিন। সমস্ত ফর্মটি আপনি ইংরেজিতে ক্যাপিটালে ফিল আপ করে নিন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে পোস্ট অফিস, ডাকঘর, এখানে আপনি আপনার ডাকঘর কিংবা পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দিন। গ্রামের নাম অথবা ওয়ার্ড নাম কী রয়েছে তা উল্লেখ করে দিন। ব্লক নাকি পৌরসভা নাকি কর্পোরেশন যা হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক করে আপনার ব্লকের নাম অথবা পৌরসভার নাম অথবা কর্পোরেশনের নাম উল্লেখ করে দিন। থানা, তো আপনার থানা কী রয়েছে, পুলিশ স্টেশন তা লিখে দিন এখানে। জেলা আপনার কী রয়েছে জেলার নাম এখানে উল্লেখ করে দিন। পিনকোড কত রয়েছে তা এখানে আপনি বসিয়ে দিন। স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক আগে থেকে প্রিন্ট করা থাকবে। তারপর মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার বিবরণ, তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটে রোল নাম্বার পেয়ে যাবেন, সেই রোল এখানে উল্লেখ করে দিন। নং কত রয়েছে এখানে উল্লেখ করে দিন। কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দিন। এবং আপনার বোর্ডের নাম, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে এই বক্সে টিকমার্ক করুন। আর যদি আপনি সিবিএসই বোর্ড হয়ে থাকে এখানে টিকমার্ক করে দিন। যদি আইসিএসই হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করে দিন। কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন হলে এই বক্সে টিকমার্ক করে দিন। যদি আপনার বোর্ডের নাম এই লিস্টে না থাকে আদার্স হয়ে থাকে এখানে টিকমার্ক করে পাশে আপনি আপনার বোর্ডের নাম শর্ট ফর্মে এখানে উল্লেখ করে দিন, অথবা যদি সম্পূর্ণ লেখা যায় তো লিখতে পারেন, অথবা শর্ট ফর্মে এখানে আপনাদের আদার্স বোর্ড হলে এই সমস্ত না হলে তা লিখে দেবেন। তারপর হচ্ছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তো আপনি সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। যদি মাধ্যমিক পাস করার পর আর পড়াশোনা করেননি তাহলে 10 পাস লিখে দিন অথবা মাধ্যমিক পাস। আর আপনি উচ্চ মাধ্যমিক পাস করার পর আর পড়াশোনা করেননি তাহলে এখানে এইচএস পাস অথবা 12 পাস লিখে দিন, অথবা হাইয়ার সেকেন্ডারি পাস লিখে দিন। যদি আপনি বিএ পাস করার পর আর পড়াশোনা করেননি তাহলে বিএ পাস লিখে দিন, অথবা ব্যাচেলর অফ আর্টস পাস লিখে দিন। যদি আপনি এমএ পাস করার পর আর পড়াশোনা করেননি তাহলে এমএ পাস যা হয়ে থাকে আপনি রেকর্ডিং সর্বোচ্চ যোগ্যতা শিক্ষাগত তা লিখে দিন। আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন আর পড়াশোনা করেননি তাহলে মাধ্যমিক পাস লিখে দিন। এরপর যে বর্তমান পেশা, তো আপনি বর্তমানে কোন কাজে যুক্ত রয়েছেন। যদি আপনি এখনও পড়াশোনা চালাচ্ছেন, যারা স্টুডেন্ট, যদি তার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, পড়াশোনা করছে বা এখনও চাকরি পায়নি সরকারি, তারা ওখানে আবেদন করতে পারবে। তাহলে এখানে আপনি স্টুডেন্ট লিখে দিন যদি আপনি পড়াশোনা করছেন।
যদি আপনি কাল্টিভেটর হয়ে থাকেন, কৃষক একজন, কাল্টিভেটর অথবা ফার্মার লিখে দিন। যদি আপনি বিজনেস করে থাকেন, বিজনেস লিখে দিন। আপনি আপনার অ্যাকাউন্টিং যা হয়ে থাকে আপনার পেশা, তা এখানে উল্লেখ করে দিন। তারপরে যে কিন্তু ব্যাংকের তথ্য, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই যে বাংলার যুবশক্তি প্রকল্প অথবা বেকারতা প্রকল্পের মাসিক 1,500 টাকা করে নিতে চান, সেই ব্যাংকের তথ্য উল্লেখ করে দেবেন। আর এই টাকা কিন্তু আপনাদের 1 এপ্রিল থেকে অ্যাকাউন্টে আসা শুরু করে দেবে। তো প্রথমত ব্যাংকের নাম, তো আপনার কোন ব্যাংক, সেটা পাঞ্জাব নাকি স্টেট নাকি এইচডিএফসি নাকি কানাডা, যা হয়ে থাকে, কিংবা সেন্ট্রাল কিংবা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংকের সম্পূর্ণ নাম এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে কিন্তু ব্যাংক ব্রাঞ্চ নেম, তো ব্যাংকের শাখার নাম কী রয়েছে এখানে, সেই ব্যাংকের শাখার নাম উল্লেখ করে দিন। ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, তা দেখে দেখে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, আপনারা সেই ব্যাংকের পাসবই পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার, তা এখানে দেখে দেখে উল্লেখ করে দিন। আইএফএসসি কোড, আপনি ব্যাংকের পাসবই পেয়ে যাবেন আইএফএসসি কোড, দেখে দেখে বসিয়ে দিন। যদি শাখার নাম আইএফএসসি কোড না থাকে আপনাদের ব্যাংকের পাসবই, তো ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করুন। সেখান থেকে আপনি একটি ভালো একটি পাসবই সংগ্রহ করুন, যেখানে আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, আপনাদের নাম, এমএসিআর নাম ইত্যাদি সমস্ত তথ্য থাকবে। সেরকম একটি পাসবই নিয়ে নেবেন এবং সেটা জেরক্স করে আপনি এই ফর্মের সঙ্গে জমা করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু আপনি কি স্কলারশিপের টাকা ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা পান কিনা, সেটা আপনাদের যুবশ্রী প্রকল্পের 1500 টাকা অথবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অথবা কৃষক বন্ধু প্রকল্প যদি আপনি পেয়ে থাকেন, ইয়েস এখানে হাতে টিকমার্ক করে সেই প্রকল্পের নাম উল্লেখ করে দেবেন। আপনি যে স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের যদি সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেই প্রকল্পের নাম উল্লেখ করে দেবেন। আর যদি না পেয়ে থাকেন, নাতে টিকমার্ক করে দেবেন, এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু আপনার নথি, তো কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের জমা করতে হবে এই ফর্মের সঙ্গে, তার এখানে লিস্ট দেখতেই পাচ্ছেন। প্রথমত রয়েছে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনার অবশ্যই কিন্তু মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে, এই বক্সে টিকমার্ক করে দেবেন। আর সমস্ত জেরক্সে আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড, নিজের কিন্তু সিগনেচার করতে হবে, তো এই বক্সে টিকমার্ক করে দেবেন। মাধ্যমিক অ্যাডমিট কার্ড জেরক্স জমা দিয়ে দেবেন। যদি আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড না থাকে, উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকে, সেটি আপনি জমা করতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনি উচ্চ মাধ্যমিকের যে তথ্য তা উল্লেখ করে দেবেন এবং বোর্ডের নাম এখানে কিন্তু নেই, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, তাহলে আদার্সে টিকমার্ক করে এখানে আপনি পাশে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, তো এখানে মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট তার জেরক্স জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আধার কার্ডের কপি, তো আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করে দেবেন। ভোটার কার্ডের কপি, এই বক্সে টিকমার্ক করে দেবেন, ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে। অনেকে কমেন্ট করেন ভিডিওতে যে ভোটার কার্ড লাগবে কিনা, ভোটার কার্ড কিন্তু বাধ্যতামূলক, এখানে যা যা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে। তবে এখানে একটি প্রশ্ন, যারা যারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড পাননি, তো অনলাইনে আপনি চেক করে দেখে নিন যে আপনার ভোটার কার্ড নাম্বার জেনারেট হয়েছে কিনা। যদি ভোটার কার্ড নাম্বার জেনারেট হয়ে থাকে, তো সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি ইপিক অনলাইনে ডাউনলোড করে নিন, ভোটার সার্ভিস পোর্টাল থেকে। ইপিক ডাউনলোড করার পর সেটাকে জেরক্স করে আপনি জমা করে দিন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তবে ভোটার কার্ড কিন্তু লাগবেই, বাধ্যতামূলক, এই 6টি ডকুমেন্টসে আপনার কিন্তু লাগবেই। তারপর যে ব্যাংকের পাসবই, তো ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স জমা করে দেবেন। যদি ব্যাংকের পাসবই না থাকে, ক্যান্সেল চেক থাকে, সেটিও আপনি এখানে জমা করতে পারেন, এই বক্সে টিকমার্ক করে দেবেন। যদি আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করে দেবেন। 6টি ডকুমেন্টস ভুল বললাম, 5টি ডকুমেন্টস। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করে সেই সার্টিফিকেট জেরক্স করে দেবেন। আর যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, তাহলে আপনাদের কিন্তু লাগবে না এটা 6টি ডকুমেন্টস, এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু 6টি ডকুমেন্টস লাগবে যদি আপনি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে। তো বুঝতেই পারলেন এই যে 5টি ডকুমেন্টস আমাদের লাগবেই, এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলেই তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করে সেই সার্টিফিকেট জেরক্স জমা করে দেবেন। আর যদি না থাকে, এটি আপনি ক্লোজ করে দেবেন। তারপরে যে কিন্তু স্বঘোষণাপত্র, বলা হয় যে আমি এতটা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি সরকারি স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছি না, ইত্যাদি বলা হয়েছে। এবং আমাদের জ্ঞান এবং বিশ্বাস মতে যদি কোনো কিছু ভুল প্রমাণিত হয়, আমার এই যে আবেদন এটা বাতিল করা হবে এবং আমাদের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এরপর নিচে আবেদনকারী, তো এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন এবং যে ডেটে আপনি ফর্মে জমা করবেন সেই ডেটে উল্লেখ করে দেবেন। তো এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি ছিঁড়ে আপনাদেরকে দিয়ে দেবে এবং এখানে আপনার নাম, এরপর হাজবেন্ড অথবা সন অথবা ডটার অথবা ওয়াইফ হিসেবে নাম উল্লেখ করা থাকবে, আপনার মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, কোন ডেটে আপনি ফর্ম জমা করলেন সেই ডেটটি লেখা থাকবে। এরপর আধিকারিক এখানে সিল দেওয়ার পর আপনার এটা সিলে কিন্তু দিয়ে দেবে। তো আশা করি বুঝতেই পেরেছেন এই ফর্মটি পূরণ করে যা যা নথির কথা বললাম তার সহকারে আপনার নিকটবর্তী ক্যাম্পে জমা করতে হবে অফলাইনে, এবং আপনি চাইলে কিন্তু অনলাইনেও এই যে বাংলা যুব সেতু অথবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং অফলাইন করবেন নাকি অনলাইন করবেন, দুটোতেই আপনার কোনো সমস্যা নেই, যে কোনো একটিতে অ্যাপ্লাই করুন, হয় অনলাইন অথবা অফলাইন। আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে দেখেন, অবশ্যই আপনার আবেদন অ্যাপ্রুভ হবে। অফলাইনে আবেদন করলেও অ্যাপ্রুভ হবে, অনলাইন করলেও আপনাদের অ্যাপ্রুভ হবে। তো আপনি এবার অ্যাকর্ডিং অনলাইন করবেন নাকি অফলাইন করবেন সেটা আপনার ইচ্ছে। তো এটা আপনি দেওয়া ছিল, এটি আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেক ভালো দেখুন এবং সুস্থ থাকুন। আর এই যে ফর্মের ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি,